কম্পিটিটিভ এক্সামে যে কোনো ছাত্রছাত্রীর ম্যাথস এবং ইংলিশের পরে যেটা সব থেকে বেশি ভয়ের জায়গা হয় সেটা হচ্ছে ইকোনমিক্স বা ইন্ডিয়ান ইকোনমিক্স সাবজেক্টটা। অধিকাংশ ছাত্রছাত্রীরা কিন্তু না বোঝে এর মাথা না বোঝে এর মুন্ডু, তাই কি করে মনে করে বাবা এটাকে এড়িয়ে চলাই ভালো, এটাকে নিয়ে বেশি মাতামাতি করে লাভ নেই, ইকোনমিক্সের যা প্রশ্ন আসবে সেটা আমরা পরীক্ষা হলে ছেড়ে দিয়ে চলে আসবো। কিন্তু এখান থেকেই তোমাদের জীবনে একটা বড় ভুল শুরু হয়। তার কারণ কি? তার কারণ দেখো বিগত বছরে আমাদের ফুড এসআই পরীক্ষা যখন হয়েছিল 2019-এ, সেখানে ইকোনমিক্স থেকে একটা প্রশ্ন এসেছিল। WBCS এসছে দেখো আমাদের WBSI সাব ইন্সপেক্টর। তাছাড়াও দেখো আমাদের বেঙ্গলে যত রকমের এক্সাম হয় প্রত্যেকটা এক্সামে কিন্তু এসে থাকে। দেখো এসআইতে এসেছিল, তো বিভিন্ন এক্সামে কিন্তু এসে থাকে। আরও যত এক্সাম আছে তোমরা খুলে দেখলেই দেখতে পাবে ইকোনমিক্স বলে একটা সাবজেক্ট আছে এবং তার মধ্যে থেকে কিন্তু রেগুলারলি পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে। তাই এটাকে ছেড়ে গেলে হবে না, ভয়কে মোকাবেলা করতে শিখতে হবে। ভয়কে ছেড়ে পালিয়ে গেলে কিন্তু ভয় তোমাকে আরও বেশি তাড়া করবে। তাই চলো আজকে আমরা কি করব? আজকে আমরা করব ইন্ডিয়ান ইকোনমি থেকে টপ 25 কোয়েশ্চেন, যেগুলো কিন্তু বিগত বছরে আসা। এবং আমি তোমাদের বলতে পারি এখানে শুধু আমরা কোয়েশ্চেন আলোচনা করব তা নয়, এর সাথে সাথে কিন্তু আরো বিভিন্ন কনসেপ্ট আলোচনা করব। আর আমি যেমনভাবে তোমাদের বলবো, যেভাবে তোমাদের বোঝাবো, তোমাদের যদি ইকোনমিক্সে জিরো নলেজ থাকে তাও তোমরা অ্যাটলিস্ট এই 25টা কোয়েশ্চেনের আগা মাথা পাঁচতলা সব কিন্তু বুঝতে পারবে। তো চলো ক্লাস শুরু করে দিই। তার আগে আমি বিদেশ রয় তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল ইয়োর স্টাডিতে। তো চলো দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন কি ছিল। দেখো প্রথম প্রশ্ন এসেছিল কিন্তু ফুড এসআই 2019-এ। কি বলেছিল দেখো? প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক। দেখো আমাদের ইকোনমিক্সের একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ব্যাংকিং, মানি অ্যান্ড ব্যাংকিং। তো সেই চ্যাপ্টার থেকে প্রশ্ন। আগের বারই প্রশ্নটা এসছে একটু সহজ, কিন্তু এরমই প্রশ্ন আসবে প্রতিবার, তার কি কোনো গ্যারান্টি আছে? আরে কম্পিটিশন বাড়ছে, তার জন্য কোয়েশ্চেনে কিন্তু প্যাটার্নও টাফ হচ্ছে বা কোয়েশ্চেন কিন্তু টাফ আসছে, তাই সেইভাবে কিন্তু প্রিপারেশনটা করতে হবে। তো চলো এটা আনসারটা দেখে নিই। প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কোনটাকে বলা হয়? দেখো সম্পূর্ণ ভারতীয় ব্যাংক হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। দেখো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হচ্ছে ভারতের প্রথম ফুললি ইন্ডিয়ান ব্যাংক বলা হয়, সম্পূর্ণভাবে ভারতীয় ব্যাংক, এবং এটাকে স্বদেশী ব্যাংকও বলা হয়, প্রথম স্বদেশী ব্যাংক, একদম ভারতের নিজের ব্যাংক বলা যেতে পারে। কত সালে এটা স্থাপনা করা হয়েছিল? 1894-এ কিন্তু এই পিএনবিকে কিন্তু স্থাপনা করা হয়েছিল, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এবং এই পিএনবির সাথে একটা মারাত্মক একটা বিখ্যাত মানুষ, একজন ফ্রিডম ফাইটারের নাম কিন্তু জড়িয়ে আছে। কে তিনি হচ্ছেন লালা লাজপত রায়। তার কিন্তু অবদান রয়েছে এই ব্যাংকটা স্থাপনার পেছনে। তাহলে কি আমরা তথ্য পেয়ে যাচ্ছি এখান দিয়ে যে ভারতের প্রথম ফুললি ইন্ডিয়ান ব্যাংক, সম্পূর্ণভাবে ভারতীয় ব্যাংক হচ্ছে পিএনবি বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেটা স্থাপনা করা হয়েছিল 1894-এ, এবং এটাকে কিন্তু স্বদেশী ব্যাংকও বলা হয়। তাছাড়া এটার সাথে কিন্তু একটা বিখ্যাত ব্যক্তি জড়িয়ে আছেন, তিনি হচ্ছেন লালা লাজপত রায়। তাছাড়া তোমাদের আরেকটা প্রশ্ন এখানে করে থাকে যে প্রথম ফার্স্ট ব্যাংক অফ ইন্ডিয়া, একটা হচ্ছে ফুললি ইন্ডিয়ান ব্যাংক, আর একটা হচ্ছে ফার্স্ট ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের প্রথম ব্যাংক কোনটা? দেখো ব্যাংক অফ হিন্দুস্তান। কি বললাম? ব্যাংক অফ হিন্দুস্তান হচ্ছে ভারতের প্রথম ব্যাংক, যেটা কিন্তু সম্পূর্ণভাবে ভারতীয় ব্যাংক ছিল না বা স্বদেশী ব্যাংক কিন্তু ছিল না, কিন্তু ওটা হচ্ছে ভারতের একদম প্রথম ব্যাংক, যেটার নাম হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান, যেটা স্থাপনা করা হয়েছিল 1770-তে। বুঝতে পারছো? বহু বছর কিন্তু আগে, মানে 100 বছরেরও বেশি কিন্তু আগে এই ব্যাংক অফ হিন্দুস্তানকে স্থাপনা করা হয়েছিল। বোঝা গেল? ক্লিয়ার ধারণা? এখান থেকে যা প্রশ্ন আসবে আগামী দিনে আমরা কিন্তু প্রত্যেকটা পারছি। ঠিক আছে, চলো এক এক করে আমরা পরেরগুলো দেখে নিই। নেক্সট প্রশ্ন দেখো, ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো WBCS মেন্স এসেছিল। আচ্ছা WBCS মেন্স আমরা মাথায় আনার দরকারই নেই। তোমাদের অনেকে মনে হতে পারে WBCS মেন্স এসছে, আমি তো WBCS মেন্স দেবই না, আমি পড়বো না। কিন্তু তোমাদের একটা কথা আমি বারেবার বলি, আবারও বলছি, দেখো রাজ্যের সর্বোচ্চ লেভেলের চাকরি, এবং এই পরীক্ষাটা থেকে দেখো তোমাদের আমি বলে দিই কটা টিপস, বলে দিই কিছু প্রো টিপস। দেখো তোমরা সবসময় না যারা মনে করছো যে আমি পশ্চিমবঙ্গের চাকরিগুলোকে টার্গেট করবো, হ্যাঁ ফুড এসআই, ক্লার্কশিপ, মিসেলিনিয়াস, তোমরা অবশ্যই সব সময় WBCS এর প্রি মেন্স, ঠিক আছে, আর হচ্ছে আমাদের পুলিশের এসআই, এই দুটোর কিন্তু মোটামুটি কোয়েশ্চেন সবসময় দেখে যাবে। ঠিক আছে, এই দুটোর কোয়েশ্চেন তোমরা অবশ্যই প্রত্যেকবার যখনই তোমরা যে কোনো বেঙ্গলে যা পরীক্ষা দেবে এর কোয়েশ্চেনগুলো একবার অ্যাটলিস্ট চোখ বুলিয়ে যাবে, তাহলে কিন্তু তোমরা অনেক বেনিফিটে থাকবে, অনেক বেনিফিশিয়াল হবে তোমাদের জন্য, এটুকুনি তোমরা মিলিয়ে নিতে পারো। তো দেখো কি প্রশ্ন করেছিল, ভালো প্রশ্ন, বহু পরীক্ষা রিপিটেড প্রশ্ন। 1969 সালে কতগুলি ব্যাংকের জাতীয়করণ হয়েছিল? এবার কোয়েশ্চেনটা মানেটা কি আগে বুঝে নি। দেখো
জাতীয়করণকে যেটাকে আমরা বলে থাকি ন্যাশনালাইজেশন। দেখো বিভিন্ন ব্যাংক কিন্তু প্রথমে স্থাপনা হয়, সেগুলোকে পরবর্তীকালে সরকার ওন করে নেয় বা সরকার কিনে নেয়। সরকার বলে যে ওনার যারা ব্যাংকটাকে তৈরি করেছিল তাদের থেকে আমরা ব্যাংকটাকে কিনে নেব, আমি সরকারি ব্যাংক বানিয়ে নেব। এটাকে বলে সরকারিকরণ বা ন্যাশনালাইজেশন বা জাতীয়করণ। আর এটা উল্টো কি হয়, বেসরকারিকরণ। সরকার কি করে, যখন সরকারের কোনো জিনিসের প্রয়োজনীয়তা হয় না বা মনে করে এটাকে আমার রাখার দরকার নেই, সেটাকে সে বেচে দেয়, এবং বেচে দেওয়াকে বলা হয় বেসরকারিকরণ বা প্রাইভেটাইজেশন। আমরা জানি যে এয়ার ইন্ডিয়া কিন্তু বিক্রি করে দেওয়া হয়ে গেছে, এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দিয়েছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এয়ার ইন্ডিয়াকে কি করেছে, বেসরকারি করে দিয়েছে, এয়ার ইন্ডিয়াকে টাটার কাছে বেচে দিয়েছে, তাহলে প্রাইভেটাইজেশন করে দিয়েছে। যদি আবার কোনোদিনও গভর্নমেন্টের ইচ্ছা হয় যে আমি এয়ার ইন্ডিয়াকে কিনে নেব, সেই কিনে নেওয়াটাকে বলা হবে জাতীয়করণ বা ন্যাশনালাইজেশন বা সরকারিকরণ বলতে পারো। তো এই প্রশ্নটা করেছে 1969 সালে, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কতগুলো ব্যাংক ন্যাশনালাইজ হয়েছিল বা জাতীয়করণ হয়েছিল। চলো একটা চার্ট দেখিয়ে নিই। ভারতে দুবার প্রধানত মেন এই কিছু কিছু ব্যাংক ন্যাশনালাইজ হয়েছে। কবে কবে হয়েছে, কি কি ব্যাংক হয়েছে আমরা একটু দেখে নিই। দেখো কবে কবে হয়েছে, এক হয়েছে 1969 জুলাইয়ের 19 তারিখ, জুলাইয়ের 19 তারিখ একদম মনে রাখার দরকার নেই, বাট এই দুটো সাল ভালো করে একটু মনে রেখে দাও। বহুবার জিজ্ঞেস করেছে, এসএসসি বলো পিএসসি বলো প্রত্যেক জায়গায় জিজ্ঞেস করে। 1969 একবার হলো, আরেকটা হচ্ছে 1980-তে। এই দুবার কিন্তু মেজরলি ন্যাশনালাইজেশন হয়েছে। এর আগেও হয়েছে, এসবিআই ন্যাশনালাইজেশন হয়েছে, আরবিআই ন্যাশনালাইজেশন হয়েছে, আমরা সেগুলো ধরছি না। আমরা প্রধানত এই যে নর্মাল যে শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো, সেগুলো কবে কবে ন্যাশনালাইজ হয়েছে সেগুলো আমরা এখন দেখছি। তাহলে আমাদের যে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে 1969-এ কোন কোন ব্যাংক ন্যাশনালাইজ হয়েছে বা কতগুলো ব্যাংক ন্যাশনালাইজ হয়েছে, দেখো এখানে পুরো লিস্ট দেওয়া আছে। 1969-এ এতগুলো ব্যাংক ন্যাশনালাইজ হয়েছে, আর 1980-তে এতগুলো ব্যাংক ন্যাশনালাইজ হয়েছে। তাহলে কটা হলো দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা। তাহলে 1969-এ টোটাল 14খানা ব্যাংক ন্যাশনালাইজড হয়েছে। এই কোয়েশ্চেনটা মাথায় একদম বসিয়ে নাও। বহুবার রিপিটেড প্রশ্ন, আবার জিজ্ঞেস করবে, এতটাই ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের কোনোদিনও জিজ্ঞেস করবে না কোন কোন ব্যাংক ন্যাশনালাইজড হয়েছে, এরকম জিজ্ঞেস করার চান্স একদম রেয়ার, মানে খুব কম চান্স এরকম প্রশ্ন জিজ্ঞেস করবে। কিন্তু এই প্রশ্নটা বারেবার ঘিনিয়ে ঘিনিয়ে এক প্রশ্ন বারেবার জিজ্ঞেস করে প্রত্যেকটা এক্সামে, বলে কবে কবে ন্যাশনালাইজ হয়েছে, এটা একভাবে জিজ্ঞেস করতে পারে। বলতে পারে 1969-এ কতগুলো ব্যাংক ন্যাশনালাইজ হয়েছে, 14টা ব্যাংক ন্যাশনালাইজ হলো। নেক্সট 1980-তে কতগুলো ব্যাংক ন্যাশনালাইজ হয়েছে, 1 2 3 4 5 6 6টা ব্যাংক ন্যাশনালাইজ হয়েছে। ন্যাশনালাইজেশন মানে কি তোমাদের বললাম, জাতীয়করণ। সরকার যেটা কিনে নেয় যখন, সেটাকে আমরা ন্যাশনালাইজেশন বা জাতীয়করণ বলতে পারি। বোঝা গেল। এই প্রশ্নটা কিন্তু বহুবার রিপিটেড এখানে এসেছিল, এটা WBCS মেন্সে নেক্সট ফুড এসআইতে তোমাদের বলে দিতে পারে 1980-তে কতগুলো হয়েছিল। ঠিক আছে, মনে রাখতে হবে। তাহলে এটা সঠিক উত্তর 14 হয়ে যাচ্ছে। বোঝা গেল। নেক্সট তাহলে আমাদের কি প্রশ্ন রয়েছে দেখো। নেক্সট দেখো আবার WBCS মেন্সের প্রশ্ন, নিম্নের কোনটি আরবিআই এর কার্য নয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো তোমরা যদি নর্মাল লেভেলের পরীক্ষাগুলো দাও, ধরো আমাদের ফুড এসআই হয়ে গেল, ঠিক আছে, ক্লার্কশিপ হয়ে গেল, আর হতে পারে মিসলিনিয়াস হতে পারে, বা যে কোনো নর্মাল লেভেল এক্সামগুলো 10 12 লেভেল এক্সাম, গ্র্যাজুয়েশন লেভেল এক্সাম দিলেও কিন্তু মোটামুটি এর মধ্যে থেকে আসে প্রশ্ন, বেসিক লেভেল থেকে প্রশ্ন করে। আর আমরা সেটা দেখেই ভয় পাই। আমরা যখন এই ন্যাশনালাইজেশনের মানেই বুঝবো না, আমরা ভয় পেয়ে যাবো যে এইসব কিসের নাম্বার জিজ্ঞেস করেছে, কি বলেছে, এর তো মানেই বুঝি না। আসলে কিচ্ছু না, একদম সোজা ফ্যাক্ট বা সোজা কনসেপ্ট। দেখো এই কথাগুলো কিন্তু আমি আমার বিগত বিভিন্ন এক্সপিরিয়েন্স থেকে বলছি, বিভিন্ন এক্সামের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এবং তোমরা কিন্তু জানো, তোমরা তো ভিডিও দেখেছোই যে রিসেন্টলি কিন্তু আমি MTSও ক্লিয়ার করেছি এবং সেটা জয়েন করেছি। তাছাড়াও এই স্টেটের বিভিন্ন এক্সাম কিন্তু আমার দেওয়া আছে, ক্র্যাকও করা আছে। তাই আমার এই সাজেশনগুলো তোমাদের জন্য হবে, যারা তোমরা বিগিনার আছো, নতুন আছো, যারা ব্যাপারটা বোঝো না। এবং তাই কিন্তু এই কোয়েশ্চেনগুলো ঠিক বাছাই করে এই প্রশ্নগুলো রাখা, যাতে এইগুলো থেকে তোমাদের আবারও কমন আসলে তোমরা, মানে প্রশ্ন আসলে তোমরা যেন কমন পাও এবং তোমরা যেন আনসার করে আসতে পারো। আর তাছাড়া দেখো এই ইকোনমিক্সকে কিন্তু আমি খুব ধরে একদম সন্তর্পণে বলতে পারো আমাদের কোর্সে কমপ্লিট করেই রেখেছি। তোমরা যারা কোর্সে আছো তোমরা তো জানোই, আর যারা নেই তাদের জন্য ছোট্ট করে আবার একটু জানিয়ে দিই। দেখো আমাদের ইয়োর স্টাডি অ্যাপ আছে, যারা তোমরা ডাউনলোড করোনি তারা কিন্তু অবশ্যই চলে যাও প্লে স্টোরে, সেখান থেকে ইয়োর স্টাডি সার্চ করে ডাউনলোড করে নিতে পারো। তাছাড়া নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কের মাধ্যমে সরাসরি চলে যেতে পারো প্লে স্টোরে এবং ডাউনলোড করে নিতে পারো। তার মধ্যে কি রয়েছে, তার মধ্যে পাবে তোমরা কারেন্ট অ্যাফেয়ারের PDF। দেখো তোমাদের আমি কারেন্ট অ্যাফেয়ারও করাই, এবং সেই কারেন্ট অ্যাফেয়ারের যে PDFটা সেটা কিন্তু আমি আপলোড করে দিই যখন যে কারেন্ট অ্যাফেয়ারটা হয়ে থাকে। আর তাছাড়া এই যে দেখতে পাচ্ছ ইকোনমিক্স বলো, বিভিন্ন সাবজেক্ট কিন্তু একসাথে কম্পাইল করে বিভিন্ন এক্সাম ওরিয়েন্টেড
রিলেটেড কিন্তু আমাদের কোর্স লঞ্চ করা আছে। তোমার যেই টার্গেটেড এক্সাম, সেই টার্গেটেড এক্সামে তুমি একটা কোর্স নিয়ে খুবই অল্প পয়সায় কিন্তু সেই কোর্স পারচেস করে তুমি কিন্তু পড়াশোনা শুরু করতে পারো। তাতে কি হবে, তুমি প্রপার একটা গাইডেন্স পাবে। আমাদের বিভিন্ন স্যার ম্যাডামের যেসব এক্সপিরিয়েন্স তারা নিজ নিজ ফিল্ডে গেইন করেছেন এত বছরে, সেগুলো কিন্তু তোমরা ইউটিলাইজ করতে পারবে। তাহলে কিন্তু তোমাদের এই যে চাকরি পাওয়ার যে জার্নিটা বা পথটা অনেকটা স্মুথ হয়ে যেতে পারে। আমরা তোমাদের এই হেল্পিং হ্যান্ডটা কিন্তু বাড়িয়ে দিতে পারি। তো যদি পারচেস করতে চাও বা তোমরা যদি চাও কোর্সে জয়েন হতে, তোমরা কিন্তু অবশ্যই নিচে দেওয়া হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে আরও বিস্তার জেনে নিতে পারো। তারপরে দেখা হচ্ছে কোর্সে, চলে আসো, ইকোনমিক্স কিন্তু ভালো করে বোঝাবো। তাহলে এখানে যেটা বলেছে সেম প্রশ্ন আমি দুটো রেখেছি। দেখো, নিম্নের কোনটি আরবিআই এর কার্য নয়, আর এখানে দিয়েছে নিচের কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাজ নয়। দেখো তোমাদের এটা কেন আমি রেখেছি দুটো প্রশ্ন। দেখো, এটা এসেছিল 2018 WBCS মেন্সে, এটা 2019-এ WBP SI-তে সাব ইন্সপেক্টরে। তো দুটো প্রশ্ন আমাদের সিমিলারিটি দেখছো। তোমাদের আমি যে কথাটা বারেবার বলি, কথাগুলো কিন্তু আমি এমনি এমনি বলি না। দেখো, দুটো প্রশ্ন সেম প্রশ্ন, কিন্তু কিছুই পার্থক্য নেই। নিম্নের কোনটি আরবিআই এর কার্য নয়, নিচের কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাজ নয়। সেম প্রশ্ন, সেম, আবারও সেম প্রশ্ন করবে। চলো তাহলে আমরা আগে বুঝে নিই আরবিআই এর কাজ কি কি। আরবিআই এর কাজ নয় জানার আগে কি কি কাজ সেটা জানতে হবে। দেখো, আরবিআই কে একটুখানি মাথায় মনে করার চেষ্টা করো। আরবিআই হচ্ছে ব্যাংকো কা বাপ, সবার হেড ব্যাংক বলতে পারো, একদম মাথা ব্যাংক সারা ভারতবর্ষের হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাজ কি কি সেটাকে দেখে নিই। দেখো, মনিটারি পলিসি, অসাধারণ একটা টপিক, দারুণ একটা বিরাট বড় একটা সেগমেন্ট বলতে পারো এই মানি অ্যান্ড ব্যাংকিং এর। এই মনিটারি পলিসি এই আমাদের অর্থনীতিতে কত টাকা পয়সা থাকবে কি না থাকবে সেটা কিন্তু কন্ট্রোল করার একটা দায়িত্ব থাকে আরবিআই এর। এবং আমাদের জীবনযাপন যে চলে এই টাকা পয়সার উপরেই কিন্তু চলে। তো এই অর্থনীতিতে যদি বেশি টাকা চলে আসে তাহলে আমাদের জীবনযাপন কিন্তু একরকম ভাবে চলবে, আবার অনেক কম টাকা চলে আসলে কিন্তু জীবনযাপন অন্য রকম ভাবে চলবে। দারুণ ইন্টারেস্টিং বিভিন্ন জিনিস আছে, বিভিন্ন কনসেপ্ট আছে। দেখো, ভয়ের সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স। আমি জানি প্রত্যেকে তোমাদের হতে পারে ইকোনমিক্স ভয়ের সাবজেক্ট, কিন্তু আমি তোমাদের চ্যালেঞ্জ করতে পারি যে ইকোনমিক্স যেদিনকে তোমরা বোঝা শুরু করে দেবে, যেদিন তোমাদের পড়ে তোমরা বুঝবে, ভালো লাগবে, সেদিন তোমাদের মনে হবে এটা সব থেকে বেস্ট সাবজেক্ট। কেন আমি এটা গ্র্যাজুয়েশনে পড়লাম না, কেন এটা এতদিন আমি অবহেলা করেছি? কারণ এই সাবজেক্টটা হচ্ছে আমাদের ডেইলি লাইফের সাথে রিলেটেড সাবজেক্ট। প্রত্যেক দিন আমরা যা করছি না করছি এই সাবজেক্ট জড়িতই কিন্তু সবকিছু হচ্ছে। তো সাবজেক্টটা অসাধারণ ইন্টারেস্টিং, একটু একটু করে জানতে থাকো, পড়তে থাকো, ভালো লাগতে বাধ্য। তাহলে এক হচ্ছে মনিটারি পলিসি, ক্রেডিট কন্ট্রোলিং পলিসি আমাদের আরবিআই এর। ঠিক আছে, আরবিআই কিভাবে টাকার সাপ্লাইকে অর্থনীতিতে রাখবে, কতটা রাখবে, এটা কিন্তু একটা বিরাট বড় রোল। তাহলে এটা হচ্ছে একটা প্রধান কাজ। নেক্সট হচ্ছে ইস্যুয়ার অফ কারেন্সি। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, আর প্রত্যেকে তোমরা জানো টাকাকে ছাপায়। টাকাকে ছাপায় কথাটা আমরা জানি তো, টাকা ছাপায় হচ্ছে আরবিআই। তাহলে আরবিআই ছাপাচ্ছে আরবিআই হচ্ছে ইস্যুয়ার অফ কারেন্সি। কারেন্সি যে ইস্যু করছে সে হচ্ছে আরবিআই, এবং তাকেই বলা হচ্ছে ইস্যুয়ার অফ কারেন্সি। বোঝা গেল? নেক্সট হচ্ছে ব্যাংকার্স ব্যাংক। দেখো, তোমাদের যেমনটা বললাম সবকা বাপ ব্যাংক, এই কথাটা মাথায় রাখবে। ঠিক আছে, সবার বাবা ব্যাংক বা মাথার ব্যাংক হচ্ছে আরবিআই। তাহলে সব ব্যাংকদেরও কিন্তু ব্যাংক হচ্ছে আরবিআই। আমরা তো ব্যাংকদের কাছে যাই বিভিন্ন লোন নিতে বা টাকা রাখতে, সেভিংসে বা ফিক্সড ডিপোজিট করতে, তেমনভাবে ঠিক আমাদের ব্যাংকগুলো কি করে, তাদেরও কিন্তু বিভিন্ন এক্সট্রা টাকা বেঁচে যায়, সারপ্লাস মানি বেঁচে যায়, তখন তারা কি করে, যায় আরবিআইয়ের কাছে জমা রাখতে। এবং তাছাড়াও এমনও হতে পারে যে ব্যাংকদেরও অনেক সময় টাকার লোন দরকার হয়, তাদের লোন দরকার হয়, তাদের কিন্তু টাকা শর্টেজ পড়ে, তখন কি করে, তারা আরবিআইয়ের কাছে যায়। সে ঘুরিয়ে ফিরে কি হলো, ব্যাংকদের বাবা ব্যাংক বা ব্যাংকের মাথায় রয়েছে আরবিআই। ঠিক আছে, এটুকুনি মাথায় ঢুকলো যে ব্যাংকার্স ব্যাংক হচ্ছে আরবিআই। তাহলে আরবিআই কিন্তু এটাও একটা ফাংশন। নেক্সট হচ্ছে সুপারভাইজার অফ ফাইন্যান্সিয়াল সিস্টেম। ফাইন্যান্সিয়াল সিস্টেম, অর্থনৈতিক যে ব্যবস্থা সেটার উপরেও কিন্তু পর্যবেক্ষণ করা, তত্ত্বাবধান করা হচ্ছে আরবিআইয়ের কাজ। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজার। ভেরি ইম্পর্টেন্ট, এই যে আমাদের বৈদেশিক মুদ্রা, ফরেন কারেন্সি, সেটার ম্যানেজার বা সেটা কিন্তু ম্যানেজও করে হচ্ছে আরবিআই। বোঝা গেল? ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ব্যাংকার টু গভর্নমেন্ট। আমাদের গভর্নমেন্টেরও কিন্তু টাকা দরকার হয়, গভর্নমেন্টেরও কিন্তু টাকা সঞ্চয় করার দরকার হয়। প্রত্যেকটা জিনিস আমাদের যেমন করতে হয় তেমন কিন্তু ব্যাংকেরও করতে হয়, সেমভাবে কিন্তু আমাদের গভর্নমেন্টকেও সেগুলো করতে হয়। তো তারা কার কাছে যাবে? তারা তো নিশ্চয়ই ছোটোখাটো ব্যাংকে যেতে পারবে না। আমরা আজকে 5, 10 হাজার, 20 হাজার, 50 হাজার এরকম রাখতে পারি, কিন্তু সরকার 5-10 হাজার টাকা রাখেও না, লোনও নেয় না। সরকার
সরকার নেয় 1 লাখ কোটি টাকা, এত হাজার কোটি টাকা, এত টাকা লোন নেয়, এত টাকা রাখে, তো তারা কার কাছে বা কার সাথেই লেনদেনটা করবে? আরবিআই এর সাথে কিন্তু লেনদেনটা করে থাকবে। তো এইগুলো হচ্ছে প্রধান ফাংশন কার? আরবিআই। কি মনিটারি পলিসি, নেক্সট হচ্ছে ইস্যুয়ার অফ কারেন্সি, নেক্সট হচ্ছে ব্যাংকার্স ব্যাংক, নেক্সট হচ্ছে সুপারভাইজার অফ ফাইন্যান্সিয়াল সিস্টেম, নেক্সট হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজার এবং ব্যাংকার টু গভর্নমেন্ট। তাহলে এগুলো বুঝতে পারলাম, এগুলো হচ্ছে আমাদের আরবিআই প্রধান কাজ। 6টা ফাংশন তোমাদের দেখালাম। তাহলে আমরা চলে আসি আমাদের কোয়েশ্চেনে কি কি বলেছে। দেখো কোয়েশ্চেনটা ভালো করে পড়ো, কিচ্ছু না, সোজা একদম বলেছে। তার মানে এর মধ্যে কোনটা আরবিআই এর কার্য নয় বা ফাংশন নয়? সমস্ত ব্যাংকগুলির ব্যাংক তত্ত্বাবধায়ক বা তত্ত্বাবধান। আমরা জানি, তোমাদের এক্ষুনি বললাম, ব্যাংকার্স ব্যাংক বলা হয় আরবিআই কে। তা ব্যাংকার্স ব্যাংক তো এটাই বলেছে যে সমস্ত ব্যাংকগুলির ব্যাংক বা তত্ত্বাবধায়ক হবে এটা, বা তত্ত্বাবধানে রাখে প্রত্যেকটা ব্যাংকে কে? আরবিআই। তাহলে এই অপশনটা তো সঠিক হচ্ছে, এটা তাহলে হবে না, এটা তাহলে আমাদের রং আনসার হয়ে যাচ্ছে। সঠিক তাহলে কোনটা হবে? নেক্সট দেখি। দেখো বৈদেশিক মুদ্রা তত্ত্বাবধায়ক বা তত্ত্বাবধান করে থাকে আরবিআই, আমরা জানি। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজার তোমাদের বললাম, তাহলে এটাও হচ্ছে না। ঋণ নিয়ন্ত্রক ক্রেডিট কন্ট্রোল কথাটা বললাম, টাকা কতটা থাকবে আমাদের ইকোনমিতে, কতটা থাকবে না সেটাকে কন্ট্রোল করে আরবিআই, তাহলে ঋণ নিয়ন্ত্রক, তো এটাও হচ্ছে না। নেক্সট হচ্ছে কৃষি উন্নয়নের জন্য কৃষকদের সরাসরি অর্থ প্রদান। কোথাও বলেছি এখানে আমি এই কথাটা? এই 6টার মধ্যে কোথাও আমি বললাম যে কৃষি উন্নয়নের জন্য কৃষকদের সরাসরি অর্থ প্রদান করা? বলি তো নি। তার মানে এটাই হবে ভুল, আর এবং আমাদের আনসার অনুযায়ী এটাই হবে সঠিক উত্তর। দেখতে পারলে এটা কিন্তু জানলে একদম জলের মতন প্রশ্ন, আর না জানলে মনে হবে কি হাতি ঘোড়া কি জানি না বাবা কি সব দেখা। নেক্সট দেখো, নেক্সট কিন্তু সেম প্রশ্ন, নিচের কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাজ নয়? কি কাজ নয় দেখো একবার দেখে নি, মিলিয়ে নি। দেখো সরকারের কাছে ব্যাংকার মানে গভর্নমেন্টস ব্যাংক কাকে বলা হয়? আরবিআই কে, তাহলে এটা হবে না। ব্যাংকের নোট ইস্যু করা, ইস্যুকারী হবে অ্যাকচুয়ালি, এটা হবে না। নেক্সট হচ্ছে সাধারণ মানুষের আমানত গ্রহণকারী, এটা কি আমি কোথাও বলেছি? চলো নেক্সট অপশনটা দেখে নিই, তারপরে আলোচনা করছি। বাণিজ্যিক ব্যাংকের নগদ সংরক্ষণের প্রহরী, এটাও হচ্ছে না, কারণ হচ্ছে আমরা জানি বাণিজ্যিক ব্যাংকের নগদ টাকা যদি থাকে সেটা কিন্তু রাখতে পারছে কোথায়? আরবিআইতে। কেন হচ্ছে ব্যাংকার্স ব্যাংক বলা হয় আরবিআইকে। তাহলে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। এবং এই 6টা যে তোমাদের বললাম 6টা কাজ, তার মধ্যে কোথাও কি বলেছি সাধারণ মানুষের আমানত গ্রহণকারী? সাধারণ মানুষের সাথে কিন্তু লেনদেন করে না ডিরেক্টলি আরবিআই, তাহলে এই অপশনটা কিন্তু হচ্ছে না, এটাই হবে তাহলে সঠিক উত্তর। বোঝা গেল? দেখো প্রশ্ন সিমিলার, দেখতে পাচ্ছ কেমনভাবে সিমিলার প্রশ্ন আসছে। নেক্সট দেখো, নিম্নলিখিত কোনটি, এটা কোটি হয়ে গেছে, কোনটি মনিটারি পলিসির সঙ্গে যুক্ত নয়? দেখো দেখে মনে হচ্ছে এবার কি কোশ্চেন রে বাবা, অপশনগুলো দেখেও তো আমাদের মাথা ঘুরে যাচ্ছে। সিআরআর, তারপরে কি রেপো রেট, ব্যাংক রেট, ব্লু চিপ, এবার কি এর মধ্যে কোনটা মনিটারি পলিসির অন্তর্গত নয় বা অংশ নয়? দেখো দেখতে মনে হচ্ছে কি না কি, কিন্তু আসলে এটা আমি বলবো কিচ্ছু না, একদম ইজিয়েস্ট প্রশ্ন। যারা কোর্স করেছে তারা কিন্তু জানবে যে এটা আমি কিভাবে বলেছি। এই মনিটারি পলিসি শব্দটা যারা কোর্সে পড়েছো বা যারা আমি পড়িয়েছি তারা কিন্তু বুঝবে এই মনিটারি পলিসি শব্দটা দেখতে জাস্ট একটু ছোট্টখানি, কিচ্ছু না, কিন্তু এটার যে কি পাওয়ার, এটার যে কি ক্ষমতা, এটার জন্য প্রত্যেকটা মানুষ, এই তুমি আমি আমাদের মতন মানুষদের জীবনে যে কতটা পরিবর্তন আসতে পারে সেটা কিন্তু তোমরা পুরো জিনিসটা জানলে বুঝবে। এটা কিন্তু দারুণ একটা কনসেপ্ট, কোনোদিন তোমাদের আমি করাবো, তোমাদের বলবো। তো এখানে যেটা বলেছে এর মধ্যে কোনটা এর সাথে যুক্ত নয়, তা প্রথমে আমরা দেখে নিই মনিটারি পলিসিটা কি, সংক্ষেপে একটু বুঝে নিই। দেখো মনিটারি পলিসি কিছুই না, মনে করো আমাদের আরবিআই এর কাছে একটা অস্ত্র আছে, একটা অস্ত্র। সেই অস্ত্রটার কাজ কি? অস্ত্রটার কাজ হচ্ছে আমাদের যে অর্থনীতি মানে কি? আমাদের যে বাজার, এই যে বাজার, আমাদের যে সমাজ বা আমাদের বাজার, সেই বাজারে কত পরিমাণ টাকা থাকবে, এই টাকার যে পরিমাণটা সেটা কন্ট্রোলে রাখা হচ্ছে মেনলি কাজ আরবিআইয়ের। সেই কন্ট্রোলে রাখাটা কিন্তু করে এই অস্ত্রটার মাধ্যমে, যার নাম হচ্ছে মনিটারি পলিসি, মানে অর্থনৈতিক নীতি যেটাকে বলা হয় বাংলায়। তো এই টাকার পরিমাণটা কন্ট্রোল করে কি হবে? দেখো এই টাকাটা যদি অত্যাধিক বেড়ে যায়, মানে প্রত্যেক মানুষের হাতে যদি প্রচুর টাকা আসা শুরু হয়, তাহলে কি হবে জানো? তাহলে প্রত্যেকটা জিনিসের দাম না অগ্নিমূল্য হয়ে যাবে, কারণ সবার কাছে টাকা আছে, সবার হাতে টাকা, সবাই জিনিসপত্র কিনবে, এবং সবাই যখন প্রচুর পরিমাণে জিনিসপত্র শপিং এই ওই করবে, খরচা করবে, অটোমেটিক জিনিসের দাম কিন্তু বেড়ে যাবে। আর ঠিক যখন উল্টোটা হবে, বাজারে টাকার পরিমাণ কম যদি থাকবে, প্রত্যেকটা মানুষের হাতে যদি টাকা কম থাকে, অটোমেটিক কি হবে? মানুষ কেনাকাটা করবে না, এবং যখন কেনাকাটা করবে না, শপিং করবে না, ঘুরতে যাবে না, খাওয়া দাওয়া করবে না, তখন অটোমেটিক্যালি জিনিসের দাম কমা শুরু হবে। দারুণ ইন্টারেস্টিং একটা টপিক। তো এই যে টাকার পরিমাণ বাড়া কমা, অর্থনীতির কতটা থাকবে, বাজারে কতটা টাকা থাকবে না থাকবে, এটা কন্ট্রোল করে আমাদের আরবিআই এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে, যার নাম হচ্ছে মনিটারি পলিসি বা অর্থনৈতিক নীতি। এর মধ্যে যেই পার্টগুলো রয়েছে সেগুলো আমরা একটু সংক্ষেপে আলোচনা করে নিই। দেখো এর দুটো হাত আছে, একটা হচ্ছে কোয়ালিটেটিভ টুল আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ টুল।
ঠিক আছে? একটা হচ্ছে কোয়ালিটেটিভ টুল আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ টুল। কোয়ালিটেটিভ টুলের মধ্যে কি কি পড়ে দেখো, নামগুলো আমরা জাস্ট দেখিনি, এর মধ্যে ডিটেলসে আমরা যাবো না, তাহলে আমাদের গোটা একটা ক্লাস লেগে যাবে, একটা কি দুটো তিনটে ক্লাস লেগে যেতে পারে। তো আমরা জাস্ট নামগুলো দেখিনি, মার্জিনাল রিকোয়ারমেন্ট, সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল, মোরাল সুয়েশন এবং কোয়ান্টিটেটিভ পরিমাণগত অস্ত্র এটাকে বলা হয় যেতে পারে, পরিমাণগত পদ্ধতি। এই মনিটারি পলিসি আন্ডারে পরিমাণগত পদ্ধতির আন্ডারে কি কি পড়ছে, একটা হচ্ছে ডিরেক্ট পড়ছে, একটা ইনডাইরেক্ট। ডিরেক্টের মধ্যে পড়ছে সিআরআর, এসএলআর এবং রিফাইন্যান্স ফ্যাসিলিটি। তাছাড়া ইনডাইরেক্টের মধ্যে পড়ছে হচ্ছে রেপো রেট, রিভার্স রেপো রেট, ব্যাংক রেট, এমএসএ, বেস রেট, এমসিএলআর, ওএমও, এমএসএস, এলএফ, এগুলো পড়ছে ডিরেক্ট ইনডাইরেক্টের মধ্যে। দেখো দেখে মনে হচ্ছে ওরে বাবা এসব নাম ফাম কি বুঝতে পারছি না, মোস্ট সোজা জিনিস, কিন্তু বুঝতে পারলে খুব সোজা জিনিস, যদি বোঝো ঠিকঠাক, যদি বুঝতে চাও ঠিকঠাক, সঠিক জায়গা দিয়ে বোঝো, সব থেকে ইজি জিনিস। তো পরীক্ষায় তোমাদের বিভিন্নভাবে প্রশ্ন করে, রেপো রেট বাড়িয়ে দিলে জিনিসের দাম কমবে না বাড়বে, এরকম জিজ্ঞেস করতে পারে, বা বলতে পারে সামান্য এইগুলো জিজ্ঞেস করে, সিআরআর এর ফুল ফর্ম কি, এসএলআর এর ফুল ফর্ম কি। সিআরআর এর ফুল ফর্ম হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, এসএলআর এর ফুল ফর্ম হচ্ছে স্ট্যাটিউটারি লিকুইড রেশিও। তো এরকমভাবে কিন্তু প্রশ্ন করে থাকে। রেপো রেটের ফুল ফর্ম কি, রিভার্স রেপো রেটের ফুল ফর্ম কি, এইসব কিন্তু জিজ্ঞেস করে থাকে, ঠিক আছে? তো আমাদের যে প্রশ্ন করেছিল যে এর মধ্যে কোনটা মনিটারি পলিসির সাথে যুক্ত নয়, দেখো প্রশ্নটা কি সোজা ছিল, চার্টটা দেখলে তোমরা একদম তোমাদের মাথায় বসে যাবে। দেখো বলেছে এর মধ্যে কোনটা মনিটারি পলিসি অংশ নয়। আমরা আগের স্লাইডটা কি দেখলাম, এখানে দেখলাম হচ্ছে সিআরআর একটা বলে একটা বস্তু দেখলাম, রেপো রেট বলে একটা বস্তু দেখলাম, ব্যাংক রেট বলে একটা বস্তু দেখলাম, কিন্তু কোথাও ব্লু চিপ বলে কিছু দেখতে পাইনি। তাহলে ব্লু চিপ নিশ্চয়ই তাহলে মনিটারি পলিসি অন্তর্গত নয়, মনিটারি পলিসির অংশ নয়। তাহলে বুঝতে পারলে একদমই সোজা, এমন কিচ্ছু ছিল না। আর এই যে ছোট ছোট ইজি প্রশ্নগুলো যে তোমরা ছেড়ে আসো পরীক্ষায়, এখান দিয়ে তোমাদের শুরু হয় কি বলতো, ফেলিওরের রাস্তা, ফেলিওরের দরজা তোমরা এখান দিয়ে খোলা শুরু করে দাও। আমরা যদি এইসব একটা দুটো করে প্রশ্ন অ্যান্সার করা শুরু করি না, ওই একটা দুটো করে বা 4-5টা করে নম্বর যখন আমাদের এক্সট্রা গেইন করা শুরু করবো, তখনই তোমার সাকসেসের দরজাটা খুলবে। আর আমরা কি করি, এসব ছেড়ে ঠেড়ে চলে আসি আর বলি যে এই রে আমার ভাগ্যটাই খারাপ, আমি আর চাকরি পাচ্ছি না। আর এটা কেন মনে হয়? মনে হয় কারণ হচ্ছে আমাদের নিজের দোষের জন্য। আমরা ভাগ্যকে, ভগবানকে, যাকে মানো তোমরা তাকে দোষ দেওয়া শুরু করি, কিন্তু আসল দোষটা আমাদের, ঠিক আছে? চাকরি পেতে গেলে প্রত্যেকটা জিনিস কভার করতে হবে, যা যা আছে, দেখবে অটোমেটিক চাকরি পাচ্ছ। নিজের কর্মে মন দাও, দেখবে ফল অটোমেটিক আসবে। নেক্সট দেখো, নেক্সট বলছে তৃতীয় খাতের কার্যক্রম অন্তর্ভুক্ত, মানে তৃতীয় খাতের কার্যক্রমের অন্তর্ভুক্ত কোনটা? দেখো 3 রকমের কাজকর্ম হয়, যে আমরা কাজ করি, ঠিক আছে? বিভিন্ন মানুষ কাজ করে, বিভিন্ন মানুষ বিভিন্ন কাজের মাধ্যমে তাদের জীবিকা পালন করে। তো এই কাজকে না কিছু ভাগে, কিছু সেক্টরে ডিভাইড করা আছে, ঠিক আছে? কি কি সেক্টর দেখো, একটা হচ্ছে প্রাইমারি সেক্টর, যেটাকে বলা হয় প্রাথমিক খাত, নেক্সট হচ্ছে সেকেন্ডারি সেক্টর, এবং তারপর হচ্ছে টারশিয়ারি সেক্টর। বহুবার রিপিটেড প্রশ্ন, এক প্রশ্ন বহু পরীক্ষায়, এটা পরীক্ষার নামটা ওঠেনি, যাই হোক সেম প্রশ্ন বহু পরীক্ষা জিজ্ঞেস করেছে। জাস্ট একটা সিম্পল কনসেপ্ট, কিচ্ছু না। যে কোনো প্রফেশনকে 3টে ভাগে ভাগ করা হয়, মানে যত রকম কাজকর্ম হয়, যত রকম পেশা হয়, সেগুলোকে 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এই যে আমরা চাষির কাজকর্ম দেখি, কৃষিকাজ যেটাকে বলা হয় এগ্রিকালচারাল ওয়ার্কস, সেগুলোকে ধরা হচ্ছে প্রাথমিক খাতের অংশ বা প্রাইমারি সেক্টরের মধ্যে ধরা হয়, ঠিক আছে? নেক্সট হচ্ছে ডেয়ারি, এই যে পশুপালন, ঠিক আছে? এই সব ধরা হচ্ছে একদম প্রাইমারির মধ্যে। তাছাড়া ফিশিং, মাছ ফাছ ধরা, ফরেস্ট্রি, জঙ্গলের কাঠ ফাট কোরানো যেগুলো হয়, সেই সমস্ত কাজকে বলা হয় প্রাইমারি সেক্টরের অন্তর্গত, ঠিক আছে? প্রাইমারি সেক্টর কাজ বলা হয়, বা প্রাইমারি বা প্রাথমিক খাতের কিন্তু কাজকর্ম বলা হয়। নেক্সট দেখো সেকেন্ডারি সেক্টর, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, মানে যত রকমের উৎপাদনশীল কাজকর্মের মধ্যে পড়ে, উৎপাদন সংক্রান্ত, হতে পারে সেটা কোনো ফ্যাক্টরি, হতে পারে সেটা মাইনিং, হতে পারে সেটা কনস্ট্রাকশন, সেগুলো সমস্ত ধরা হয় সেকেন্ডারি সেক্টরের মধ্যে। এবং টারশিয়ারির মধ্যে কি করা হয়, এই যে তোমরা চাকরি বাকরি করতে চাও, চাকরিকে ধরা হবে হচ্ছে সার্ভিস সেক্টরের মধ্যে। আমরা সার্ভিস দিচ্ছি না, তোমরা আজকে ধরো চাকরি পাবে, তোমরা চাকরি পেয়ে কি করবে, একটা অফিস যাবে, তোমাদের কোনো অফিস দেওয়া হবে, সেখানে তুমি কাজ করবে, তাই না? সেই ডিপার্টমেন্টে যেমন কাজ দেওয়া হবে তুমি সেগুলো করবে, তুমি সার্ভিস দিচ্ছ। তো সেটা হতে পারে ডাইরেক্ট মানুষকে সার্ভিস দিচ্ছ, বা হতে পারে সরকারের কোনো কাজ পালন করছো, তো যাই হোক সেটা তো সার্ভিসই না। তো এগুলোকে ধরা হয় সার্ভিসের মধ্যে। এই রেলওয়ে যে এত বড় রেলওয়ে নেটওয়ার্ক সারা ইন্ডিয়াতে, তো রেলের পরিষেবা দিচ্ছে, তো মানুষকে তো যানবাহনের পরিষেবা দিচ্ছে, এ প্রান্ত থেকে ও প্রান্ত নিয়ে চলে যাচ্ছে, তো এটাকে বলা হয় সার্ভিস সেক্টর অন্তর্গত। তো 3টে সেক্টর হয়, এখন কিন্তু কোয়াটারনারি সেক্টরও এসে গেছে, সায়েন্টিফিক রিসার্চ, এগুলোকে
কোয়াটারনারি সেক্টর মধ্যে ধরে, কিন্তু আমাদের দরকার নেই অত ডিটেলস হিসাবে, আমরা তিনটাতেই দেখে এটুখানিতে সীমিত রাখবো, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টারশিয়ারি সেক্টর। বারে বার কিছুই এই সেম প্রশ্ন জিজ্ঞেস করে, কিছুই না, একদম জাস্ট ইজি বলে দেবে, বলে দেবে বিস্কুটের কারখানা, এটা কোন সেক্টর অন্তর্গত, খুব ইজি। যখনই কিছু তৈরি হচ্ছে, যখন কিছু ম্যানুফ্যাকচারিং হচ্ছে, তখনই মনে করবে এটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর, ম্যানুফ্যাকচারিং সেক্টর। যখনই বলবে বলো গভর্নমেন্ট এক্সাম, বা ধরো বলে দিল গভর্নমেন্ট জব কোন সেক্টরের মধ্যে পড়ে, কি উত্তর হবে, টারশিয়ারি সেক্টর, ইজি। বা ধরো বলে দিল যে পশুপালন, এটা কোন সেক্টরের মধ্যে পড়ে, হবে প্রাইমারি সেক্টর। শুনতে মনে হচ্ছে তো খুব ইজি, এইটাই পরীক্ষা জিজ্ঞেস করে, এটাই পরীক্ষা জিজ্ঞেস করে, আর এটাই ভুল করে আসে মানুষ, এটাই পারে না। আমি বলছি তোমাদের তো মিলিয়ে নিও, তোমরা দেখবে নিজেরাও কোনোদিন না কোনোদিন এটা ভুল করে এসছো। বোঝা গেল? তাহলে এটার মধ্যে তৃতীয় খাতের কার্যক্রমে অন্তর্ভুক্ত কোনটা? তাহলে আমরা দেখি একটু এলিমিনেশন করি। কুটির শিল্প হবে না, কুটির শিল্প তো বললাম, কুটির শিল্প মানে ম্যানুফ্যাকচারিং, তো সেকেন্ডারির মধ্যে পড়বে, তো কিছু তৈরি করছে সেকেন্ডারি, তাহলে এটা হচ্ছে না। খনির কার্যক্রম, তোমাদের বললাম খনির কার্যক্রম পড়ে কোথায়, ম্যানুফ্যাকচারিং মধ্যে, খনি, কনস্ট্রাকশন, এগুলো কিন্তু ম্যানুফ্যাকচারিং মধ্যে পড়ে, তাহলে এটা হচ্ছে না। এই নির্মাণ কার্য, এটা হচ্ছে না। তাহলে নেক্সট হচ্ছে অবকাঠামো পরিষেবা, অবকাঠামোর পরিষেবা। কিছু বুঝতে হবে না, যখনই তোমরা দেখবে যে পরিষেবা, ঠিক আছে, পরিষেবা যখনই দেখবে তখনই মনে করবে যে এটা হচ্ছে টারশিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টর অন্তর্গত, যে কোনো টাইপের পরিষেবা হতে পারে, ঠিক আছে। অবকাঠামো পরিষেবা, এটা কিন্তু পড়ছে তৃতীয় খাতের মধ্যে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সিডিবি, কথাটার পুরো অর্থ কি, সিডিবি, সিডিবি জিনিসটা কি? দেখো এটা জানার আগে একটু নেক্সট প্রশ্নটা দেখি। নেক্সট প্রশ্ন সিমিলার টাইপের। নেক্সট হচ্ছে ভারতের এক্সিম ব্যাংক, এক্সিম ব্যাংক এর সাথে লেনদেন করে, মানে কার সাথে লেনদেন করে বা কি নিয়ে লেনদেন করে, এটা হচ্ছে প্রশ্ন। তো দেখো ইকোনমিক্সে একটা সুন্দর জিনিস জিজ্ঞেস করে, একটা টাইপের প্রশ্ন হয়, সেটা হচ্ছে ফুল ফর্ম, মানে কোনো একটা শর্ট ফর্ম দিয়ে দিল, বলবে এর ফুল ফর্মটা কি বলো। তো এটা কিন্তু আমাদের মোটামুটি পড়ে যেতে হয়, তার জন্য আমাদের জানতে হবে, পুরো ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে। ওই ফাঁকি বা মুখস্থ বিদ্যা বা উপরে উপরে পড়ে গিয়ে কিন্তু কিচ্ছু হবে না। তো এই জিনিসগুলো কি বুঝেনি, দেখো এগুলো একটা কাইন্ড অফ ব্যাংক, একটা টাইপের ব্যাংক, ঠিক আছে। বিভিন্ন টাইপের অ্যাকাউন্ট হয়, আমরা যদি সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, তো এরকমভাবে না বিভিন্ন টাইপের ব্যাংকও হয়। তো ব্যাংকের ক্লাসিফিকেশনটা আগে দেখে নিই, তারপর আমরা আবার কোয়েশ্চেনে ফিরবো। তো দেখো এখানে ক্লাসিফিকেশন দেওয়া রয়েছে আরবিআই, তার আন্ডারে দেখো তিনটে ভাবে কিন্তু ক্লাসিফাই করা রয়েছে ব্যাংকদের। প্রথমেই দেখো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে শিডিউল ব্যাংক। শিডিউল ব্যাংক কি? শিডিউল ব্যাংক হচ্ছে যে কোনো ব্যাংক যখন সেটা আরবিআই অ্যাক্টের আন্ডারে রেজিস্টার করা থাকে সেটাকে বলা হয় শিডিউল ব্যাংক। নেক্সট রয়েছে নন শিডিউল ব্যাংক এবং তারপরে রয়েছে ডেভেলপমেন্ট ব্যাংক। এই ডেভেলপমেন্ট ব্যাংকটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের পড়তে হয় মেনলি এই দুটো, একটা হচ্ছে শিডিউল ব্যাংক আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট ব্যাংক। এবার এগুলো কি বস্তু? এগুলো যেমনটা তোমাদের বললাম, এক হচ্ছে এটা হচ্ছে যেই ব্যাংকগুলো অ্যাকচুয়ালি আরবিআই অ্যাক্টের আন্ডার রেজিস্টার, সেগুলোকে বলা হয় শিডিউল ব্যাংক। তাছাড়া যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জানতে হয় সেটা হচ্ছে ডেভেলপমেন্ট ব্যাংক। এবার ডেভেলপমেন্ট নামটা শুনেই বুঝতে পারছো উন্নয়নমূলক ব্যাংক, মানে এই ব্যাংকগুলোর মেন ফাংশনই হচ্ছে কি করা, উন্নয়নের জন্য হেল্প করা বা উন্নয়নের জন্য যা করা দরকার সেগুলো করা দরকার। হতে পারে কৃষিকার্যে লোন দেওয়া, ঠিক আছে, কৃষকদের লোন দেওয়া কম পয়সায় বা কম ইন্টারেস্ট রেটে উইদাউট কোল্যাটারাল, মানে কোনো রকমের এক্সট্রা কিছু জমা রেখে, হয় না যে বন্ধক রাখতে হয়, কিছু কোল্যাটারাল জমা রাখতে হয়, সেসব জমা না রেখে শুধু কম ইন্টারেস্ট রেটে লোন দেওয়া যাতে কৃষিকাজে উন্নয়ন হয়, সেসব কাজে লাগে এই ডেভেলপমেন্ট ব্যাংক। তো বিভিন্ন কাজে কিন্তু ডেভেলপমেন্ট ব্যাংকে ইউজ করা হয়। কিন্তু এই শিডিউল ব্যাংকে আমরা কি করে থাকি, এই শিডিউল ব্যাংকের মধ্যে পড়ে আমাদের যত রকম ব্যাংক আমরা ইউজ করে থাকি, এসবিআই বলো, পিএনবি বলো, ব্যাংক অফ ইন্ডিয়া হতে পারে, যে কোনো ব্যাংক আমরা নর্মালি দেখে থাকি যার কিন্তু মেন কাজ হচ্ছে লোন দেওয়া হতে পারে, আমরা যেমন টাকা রাখতে যাই ব্যাংকেতে, এই বিভিন্ন কিন্তু ফাংশন করে থাকি শিডিউল ব্যাংকগুলো মেনলি। তো এই হচ্ছে ব্যাংকের মেনলি ক্লাসিফিকেশন। তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ দুটো বড় বড় করে নাম লেখা, একটা হচ্ছে এক্সিম, একটা হচ্ছে সিডিবি। এবার এইগুলো তাহলে বুঝে গেলে এগুলো হচ্ছে ডেভেলপমেন্ট ব্যাংকের অংশ। নেক্সট আরও আছে আইডিবিআই, আইএফসিআই, নাবার্ড, ঠিক আছে, এগুলো কিন্তু সব কটা ফুল ফর্ম কিন্তু পরীক্ষা জিজ্ঞেস করে, বহুবার রিপিট করেছে এগুলোর ফুল ফর্ম। তো আমাদের প্রশ্নও কিন্তু তাই করেছে। সিডিবির ফুল ফর্মটা কি দেখো, সিডিবির ফুল ফর্ম হচ্ছে এইটা, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে সিডিবির ফুল ফর্ম। তাহলে কি বুঝতে পারছি আমরা, ছোট যে ইন্ডাস্ট্রিগুলো আছে তাদের ডেভেলপমেন্টের জন্য যে ব্যাংক সেটাকে বলা হয় সিডিবি, ঠিক আছে। ছোট ছোট ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার জন্য তাদের লোন লাগে, সেই লোন যারা দেয় সে সিডিবি দিয়ে থাকে সেই লোন। এবং নেক্সট হচ্ছে এক্সিম। এবার এক্সিম কথাটা আমরা একটু লিখে নিই, EXIM। এবারে কথাটা দিয়ে কি আসছে বুঝতে পারছো, EX দিয়ে কি হতে পারে জানো, EX দিয়ে হতে পারে এক্সপোর্ট, আর IM দিয়ে কি হতে পারে, ইম্পোর্ট। একটা হচ্ছে আমদানি, একটা হচ্ছে রফতানি, ঠিক আছে।
ইম্পোর্ট মানে হচ্ছে আমদানি, ঠিক আছে? আমদানি মানে হচ্ছে বাইরের দেশ থেকে যখন আমরা কিছু আনাই সেটাকে বলে আমদানি, বা বাংলায় ইম্পোর্ট বলা। ইম্পোর্ট, ইম্পোর্ট, ঠিক আছে? ইন দিয়ে মনে রাখবে, ইন মানে ভেতরে, তো ইম্পোর্ট। ইম্পোর্ট মানে হচ্ছে আমদানি। আর রফতানি মানে এক্সপোর্ট, যখন আমরা কোনো জিনিসকে অন্য দেশে পাঠিয়ে দিই ব্যবসার খাতিরে, বিভিন্ন জিনিস আমাদের দেশ থেকে অন্য দেশে পাঠানো হয় বিজনেসের পারপাসে, সেগুলোকে বলা হয় এক্সপোর্ট করা হচ্ছে। আর ইম্পোর্ট মানে হচ্ছে আমদানি করা হচ্ছে। তো যেই ব্যাংক এই সব রিলেটেড কাজকর্ম দেখে, এক্সপোর্ট ইম্পোর্ট, সেটাকে বলা হয় এক্সিম ব্যাংক। তাহলে এটা সঠিক উত্তর কি হচ্ছে? ভারতের রপ্তানি ও আমদানির সাথে কিন্তু এটা যুক্ত, এক্সিম ব্যাংক। বোঝা গেল? কিছুই না, খুব সোজা সোজা প্রশ্ন। নেক্সট দেখো, খুব ইম্পর্টেন্ট একটা সুইট প্রশ্ন, হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। দেখো প্রশ্নটা কিন্তু আবারও সিমিলার টাইপের প্রশ্ন আমি দুটো রেখেছি। কি বলেছে দেখো, ভারতে 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? আর নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নের কোন ভারতীয় টাকা সরকার দ্বারা মুদ্রিত হয়? ঠিক আছে, দারুণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো কেমন সিমিলার প্রশ্ন, WBCS মেন্সে এসছে 2018-তে, WBPSI-তেও এসছে। সেম প্রশ্ন আসবে, আমি তোমাদের বারেবার বলছি, এই ক্যাটাগরিতে প্রশ্ন আসবে। আর তোমরা এই এক্সামগুলো কিন্তু অবশ্যই প্রশ্ন দেখে যাবে বিগত বছরের। তাহলে ভারতের 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে এবং নিম্নের কোনটি ভারতীয় সরকার দ্বারা মুদ্রিত হয়? তো প্রথমে আমরা নোটের একটু ছবি দেখিনি। দেখো এটা হচ্ছে 1 টাকার নোট। তোমরা এখন হয়তো ম্যাক্সিমাম লোক, অনেকে হয়তো দেখোনি 1 টাকার নোট, দেখোনি, এটা কিন্তু এখন খুব একটা চলে না। তো যাই হোক, যদি কোনোদিন হাতের সামনে পাও ভালো করে নোটটা একটু দেখবে। নেক্সট আর হচ্ছে কারেন্ট একটা নোট দেখিনি, যদিও এটা কারেন্ট না, এটাও ব্যান হয়ে গেছে, 2000 টাকার নোট ব্যান হয়ে গেছে আমরা জানি। তো আমরা একটা ছোট্ট জিনিস দেখিনি। দেখো যতই ব্যান হোক জিনিসটা কিন্তু এরমই আছে। এখনো তোমাদের যে কোনো 500 টাকার নোট তুলে নাও, 100 টাকার নোট, 20 টাকার নোট, 50 টাকার নোট, সেম জিনিসটা দেখতে পাবে। কি দেখতে পাবে? একটা সিগনেচার করা থাকে। এই সিগনেচারটা কার? এই সিগনেচারটা আমরা প্রত্যেকেই জানো, এটা হচ্ছে যেই সময় নোটটা ছাপানো হচ্ছে সেই সময় আরবিআই যিনি গভর্নর থাকেন তারই কিন্তু সিগনেচার এখানে করা থাকে। তো এই 2000 টাকার নোটটা যখন প্রিন্ট হয়েছিল তখন আরবিআই তৎকালীন গভর্নর ছিলেন উর্জিত পাটেল। তো তখনকার আরবিআই গভর্নরের সিগনেচার কিন্তু করা রয়েছে। এবং এই নোটটা কে ছাপছে? অ্যাকচুয়ালি নোট কে ছাপে? ইস্যুয়ার অফ কারেন্সি কে? তোমাদের তো বললাম কে আর কেউ না, দেখো আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে ইস্যুয়ার অফ কারেন্সি। তোমাদের যেমনটা বললাম তাই কিন্তু এখানে লেখা আছে। তোমাদের এখনকার নোটে তুলে দেখবে যেগুলো কারেন্টলি প্রিন্টেড নোট, সেখানে কিন্তু শক্তিকান্ত দাসের কিন্তু নাম থাকবে। তিনি কিন্তু বর্তমানে আরবিআইয়ের গভর্নর। তাহলে সেই সময় ছিলেন উর্জিত পাটেল। তাহলে এখানে আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আরবিআই নোটটা ছাপাচ্ছে এবং এনার কিন্তু সিগনেচার রয়েছে উর্জিত পাটেলের, তার আন্ডারে কিন্তু নোটটা ছাপা হচ্ছে। এবার আমরা একটু 1 টাকা নোটে চলে আসি। দেখো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। দেখো 1 টাকা নোটে কিন্তু কোথাও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া লেখা নেই। এখানে কি লেখা আছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার লেখা আছে। কি হলো ব্যাপারটা? এখানে রিজার্ভ ব্যাংক লেখা নেই কেন? ভারত সরকার কেন লেখা? দেখো ভারত সরকার লেখা, তার কারণ কি? তার কারণ হচ্ছে একমাত্র 1 টাকার নোটই এমন একটা নোট যেটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ছাপায়। ঠিক আছে? আর বাকি যত নোট আছে সেগুলো কিন্তু সব রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ছাপায়। তাই নিশ্চয়ই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যেহেতু ছাপায় না, যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ছাপায়, তো নিশ্চয়ই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারই কারোর সিগনেচার থাকবে। ভেরি ইন্টারেস্টিং। দেখো ফাইন্যান্স সেক্রেটারি মানে অর্থ মন্ত্রকের যে সচিব, আইএএস অফিসার, তিনি একজন সিনিয়র আইএএস অফিসার, তার কিন্তু এখানে সিগনেচার থাকে। অর্থমন্ত্রী যিনি আছেন বা ফাইন্যান্স মিনিস্টার যে আছেন, তার যে সেক্রেটারি বা আইএএস অফিসার পদে যিনি নিযুক্ত আছেন, তার কিন্তু এখানে সিগনেচারটা থাকে, ফাইন্যান্স সেক্রেটারি সিগনেচার থাকে। তাহলে এটা কে ছাপাচ্ছে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ছাপাচ্ছে না, ছাপাচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং সিগনেচার করছে ফাইন্যান্স সেক্রেটারি। বাকি তাছাড়া সমস্ত নোট কে ছাপায়? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং সিগনেচার করে কে? উর্জিত পাটেল। বোঝা গেল? তো দেখো এটার সঠিক উত্তর তাহলে কি হচ্ছে? প্রথমেরটা, ভারতে 1 টাকা নোটে কার স্বাক্ষর থাকে? কার থাকে? অর্থ সচিব, এই যে অর্থ সচিব, ফাইন্যান্স সেক্রেটারি। এবং নিচের কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? কোন টাকা? 1 টাকা। 1 টাকা হয়, স্বাভাবিক। পারলে তো, ইজি তো, কিচ্ছু না, জানলে সব ইজি। নেক্সট দেখো তাহলে নেক্সট কি আছে? ই ব্যাংকিং শব্দটির অর্থ কি? ই ব্যাংকিং মানে বুঝতেই পারছো, এটা হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং। ঠিক আছে, এটা এসেছিল দেখো ইন্ডিয়াতে এসেছিল। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে প্লাস্টিক মানি। এটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? বিআরআর চেককে বলে? একদমই নয়। ডিমান্ড ড্রাফটকে বলে? একদমই নয়। গিফট চেককে বলে? একদমই নয়। ক্রেডিট কার্ডকে বলা হয় প্লাস্টিক মানি। এই ছোট ছোট টার্ম কিন্তু জিজ্ঞেস করে থাকে। নর্মাল এক্সামগুলোতে এগুলোই আসে, বেশি কনসেপ্টে ঢোকে না, খুব হালকা কনসেপ্টে যায়। তাছাড়া এই সব কোয়েশ্চেনই আসে। তো এগুলো আমরা কেন ছেড়ে আসবো বলো? এবার দেখো এসবিআই এর পূর্বের নাম কি? ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, এসবিআই এর পূর্বের নাম কি? এবং নেক্সট কোয়েশ্চেন হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া স্থাপিত হয় কবে? ভেরি ইম্পর্টেন্ট, একটু আমরা এসবিআই এর ইতিহাসটা দেখে নিই। দেখো আমি তোমাদের যেমনটা বললাম, ব্যাংক অফ হিন্দুস্তান হচ্ছে ভারতের প্রথম ব্যাংক। ঠিক আছে, 1770 যেটা স্থাপনা করা হয়েছিল, এটা তো আমরা জেনে গেছি।
নেক্সট দেখো তিনটে ব্যাংক ছিল, একটা হচ্ছে ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বম্বে, ব্যাংক অফ মাদ্রাস। এই তিনটে ব্যাংকে না মার্জ করে দেওয়া হয়েছিল, মানে একসাথে কিন্তু মিলিয়ে দেওয়া হয়েছিল, মিলিয়ে একটা ব্যাংক তৈরি হয়েছিল যেটার নাম হচ্ছে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 1921-এ ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হলো। আমাদের এসবিআই এর পূর্বপুরুষ হচ্ছে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে কিন্তু সেটা পরবর্তীকালে 1955-1955-তে চেঞ্জ হয়ে গেল এসবিআই। তাহলে এসবিআই পূর্বপুরুষের নাম জিজ্ঞেস করা হয় বলতে হবে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে এই যে এখানে জিজ্ঞেস করেছে আরবিআই এর পূর্বের নাম কি, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে সালটা জিজ্ঞেস করে যে কত সালে এটা হয়েছে, 1955-তে কিন্তু হয়েছে। আর ইম্পেরিয়াল ব্যাংক কবে তৈরি হয়েছে, 1921। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে এরপরের যে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে এটা তো আরও ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমি একটা ক্লাসও করে রেখেছি আরবিআই, গোটা আরবিআই নিয়ে। আরবিআই কবে স্থাপনা করা হয়েছে, দেখো 1 এপ্রিল, 1 এপ্রিল 1935। ডেটটা কিন্তু একদম মাথায় ঢুকিয়ে নাও, মাথায় একদম বসিয়ে একদম গিলে খেয়ে ফেলো, ঠিক আছে। ডেটটা 1 এপ্রিল 1935 এটা স্থাপনা করা হয়েছিল আরবিআইকে। আরবিআইয়ের পরে একটু কিছু ডিটেলস জেনে নিই। দেখো আরবিআইকে স্থাপনা করা হয়েছিল হিল্টন ইয়াং কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী। আন্ডার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934 এস্টাবলিশ করা হলো 1 এপ্রিল 1935। ন্যাশনালাইজ হলো 1949। ন্যাশনালাইজ মানে কি, সম্পূর্ণ ভারতীয় ব্যাংক হয়ে গেল, সম্পূর্ণভাবে সরকারি ব্যাংক হয়ে গেল। কবে থেকে, 1949। ভেরি 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 ইম্পর্টেন্ট ডেট। এবং এই সময় 1935-এ কিন্তু প্রাথমিকভাবে এটা আমাদের কলকাতায় ছিল এর হেডকোয়ার্টার, পরবর্তীকালে এটা নিয়ে চলে যাওয়া হয় মুম্বাইতে, বর্তমানে হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু তথ্য আমরা আলোচনা করলাম। নেক্সট দেখো ব্যাংক রেট বলতে বোঝায়, ব্যাংক রেট বলতে কি বোঝায়। তো দেখো আমরা অনেক কাল আগে একটা ছোট্ট জিনিস পড়েছিলাম, কি পড়েছিলাম চলো একটু খুঁজে একটু রিভাইজ করে নিই। দেখো তোমাদের বললাম মনিটারি পলিসি মানে অর্থনৈতিক নীতি, তার মধ্যে অনেক কিছু আলোচনা করলাম, অনেক নাম, বিভিন্ন নাম। তো এর মধ্যে একটা ছোট্ট জিনিস দেখতে পাচ্ছ, ব্যাংক রেট বলে একটা জিনিস আছে। এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ এই ব্যাংক রেট বলে একটা জিনিস আছে। তো এই ব্যাংক রেটটা কি, খুব সোজা জিনিস, এটা একটু আলোচনা করে নিই। এটাও কিন্তু পরীক্ষায় এসছে, তোমাদের আমি যেমনটা বললাম যে বারে বারে এরকম বিভিন্ন জিনিস তুলে তুলে ছোট ছোট কনসেপ্ট দিয়ে দেয়, আর আমরা সেগুলোতেই ধরাশায়ী হয়েছে একদম। তাহলে কি বলেছে দেখো, ব্যাংক রেট বলতে কি বোঝায়, WBCS মেন্সে আসা প্রশ্ন, ঠিক আছে। হালকা কনসেপচুয়াল প্রশ্ন, এমন কিচ্ছু নয়। ব্যাংক রেট বলতে কিছুই না। দেখো আমরা যেই রেটে লোন নিই ব্যাংকের থেকে, আমরা যে রেটে লোন নিই ব্যাংক থেকে সেটাকে আমরা কি বলি, ইন্টারেস্ট রেট। যে আমি আজকে লোন নিয়েছি 10,000 টাকা, তার উপরে ব্যাংক আমার থেকে 10% ইন্টারেস্ট রেট চার্জ করছে, এরকমভাবে তো বলি। তো ব্যাংকও তো কিন্তু লোন নেয় হচ্ছে কার থেকে, আরবিআই থেকে। তোমাদের যেমনটা বললাম ব্যাংকার্স ব্যাংক হচ্ছে আরবিআই, তো ব্যাংকরা লোন নেয় হচ্ছে আরবিআই থেকে। এবং আরবিআই যে সুদের হারে ব্যাংকদের লোন দেয় সেই লোন রেট, সেই রেট অফ লোনটাকে বলা হয় ব্যাংক রেট। কি বুঝতে পারছি, আমরা যেমনটা লোন নিই ব্যাংকের থেকে সেই রেটটাকে আমরা বলি ইন্টারেস্ট রেট, তাই তো। আমরা বলি ইন্টারেস্ট রেট এত পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আমাদের লোন দেওয়া হয়েছে, এত পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আমি ইএমআই করেছি, এরকম তো বলে থাকি আমরা। তো ঠিক তেমনভাবেই না ব্যাংকও লোন নেয় হচ্ছে আরবিআই থেকে। এবং ব্যাংক যখনই লোন নিচ্ছে আরবিআই থেকে, সেই লোনটা যখন নিচ্ছে নিশ্চয়ই আরবিআই কিছু প্রফিট কামাবে, কিছু ইন্টারেস্ট চার্জ করবে। সেই ইন্টারেস্ট যে চার্জ করছে সেই যে রেটটা, সামথিং একটা রেট, সেই রেটটাকে ইন্টারেস্ট রেট বলা হয় না, সেটাকে বলা হয় ব্যাংক রেট। এটাই হচ্ছে, এমন কিচ্ছু না, সোজা একদম ইজি। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে, দেখো ব্যাংক যে হারে জনগণকে ধার দেয় একদম নয়, ব্যাংক কিন্তু মানে জনগণকে যখন যেই হারে ধার দেয় সেই হারটাকে আমরা ইন্টারেস্ট রেট বলে থাকি, ব্যাংক রেট বলি না। নেক্সট হচ্ছে আরবিআই যে হারে জনগণকে ধার দেয়, আরবিআই তো কোনো রিলেশন নেই গভর্নমেন্ট ডাইরেক্ট মানুষের সাথে, তাই এটা কিন্তু হচ্ছে না। নেক্সট হচ্ছে ভারত সরকার যে হারে অন্য দেশকে ঋণ দেয়, হবে না। তারপরের যে অপশনটা এটা হচ্ছে সঠিক, যে আরবিআই যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলিকে ধার দেয়। ভেরি ইম্পর্টেন্ট, কোনো টাফ লাগলো কিছু আছে, সোজা জলের মতন প্রশ্ন, ঠিক আছে। নেক্সট দেখো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সদর দপ্তর কোথায় অবস্থিত, কোথায় এসছে, WBPSC-তে এসেছিল, পাবলিক সার্ভিস কমিশনে 19-এ, এটা ক্লার্কশিপের প্রশ্ন হতে পারে, ঠিক আছে। পিএসসি আন্ডার কিন্তু এইসব পরীক্ষাগুলি হয়, তাহলে ক্লার্কশিপে নিশ্চয়ই এই প্রশ্নটা করেছিল। কোথায়, মুম্বাই কিন্তু হেডকোয়ার্টার। এত ইজি প্রশ্ন, জলের মতন। নাবার্ড প্রতিষ্ঠানটি জড়িত কিসের সাথে, নাবার্ড কিসের সাথে জড়িত, ডেভেলপমেন্ট ব্যাংক, ঠিক আছে। নাবার্ডের ফুল ফর্মটাকে দেখো, এখানে লেখা আছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। যেমনটা বলেছিলাম যে এগুলো কিন্তু ডেভেলপমেন্ট ব্যাংক বা উন্নয়নমূলক ব্যাংকের সাথে কিন্তু যুক্ত। তাই নাবার্ড কিসের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, গ্রামের উন্নয়ন, ঠিক আছে। এই প্রশ্ন এসেছিল WBSI-তে, ঠিক আছে। এবং সেম টাইপের একটা প্রশ্ন এসেছে, নাবার্ড হলো একটি, দেখো NTPC-তে এসেছিল 2017-তে। তোমাদের আমি এই কথাটা কতবার বলি, প্রশ্ন সেমই ঘোরাবে, এই মধ্যেই ঘোরাবে, এর বাইরে কিছু যাবে না। তাই জন্য তোমাদের এই সিমিলারিটিটা বোঝার জন্য আমি কিন্তু সিমিলার টাইপের প্রশ্ন দুটো করে রেখেছি, যাতে তোমরা এই ব্যাপারটা তোমাদের মাথায় ঢোকে যে সেম প্রশ্ন ঘোরাবে। তো সেম টাইপের প্রশ্ন করেছে যে নাবার্ড হলো একটি কি, নাবার্ড হলো একটা কি, কোথায় রয়েছে দেখো। আচ্ছা এখানে অপশনটা নেই, এটা ডেভেলপমেন্ট ব্যাংক হবে, বাণিজ্যিক ব্যাংক না, সুপারভাইজারি প্রতিষ্ঠান নয়, স্বনির্ভর গোষ্ঠী নয়, ক্ষুদ্র এবং মাঝারি এন্টারপ্রাইজ নয়। এখানে কিছু একটা মিস্টেক হয়েছে, এটা ডেভেলপমেন্ট ব্যাংক হবে, ঠিক আছে। এটা হচ্ছে উন্নয়নমূলক ব্যাংক হবে, ডেভেলপমেন্ট ব্যাংক হবে, ঠিক আছে।
এটা ডেভেলপমেন্ট ব্যাংক হবে, আর কিছু নেই, জাস্ট একটা হতে পারে টাইপিং মিস্টেক রয়েছে, ঠিক আছে? তাহলে বোঝা গেল। নেক্সট প্রশ্ন আমরা দেখি, যে নাবার্ড, দেখো নাবার্ডের ফুল ফর্ম রয়েছে, নাবার্ডের কাজ দেখো কৃষিকাজ, রুরাল ব্যাংকিং এবং এগ্রিকালচারাল ব্যাংকিংয়ের সাথে কিন্তু যুক্ত। নেক্সট দেখো, ভারতের রেপো রেট বা রেপো হার ঘোষণা করে কে? রেপো রেট কিসের অন্তর্গত? মনিটারি পলিসি। তা মনিটারি পলিসি কে ঘোষণা করে? রিজার্ভ ব্যাংক। সঠিক উত্তর কি? ভারতের রিজার্ভ ব্যাংক। কত সোজা প্রশ্ন হতে পারে, প্রিলিমসের মতন প্রশ্ন এসেছে, WBCS প্রিলিমসের মতন প্রশ্ন। নেক্সট হচ্ছে ব্যাংকার চেক কাকে বলা হয়? এটা কিছু না, এটা তোমরা মাথায় জাস্ট ঢুকি নাও। ব্যাংকার চেক আমাদের যেমন চেক হয়, ব্যাংকেরও তেমন একটা চেক হয়ে থাকে। সেই চেকটা কোনটাকে বলা হয়? দেখো ডিমান্ড ড্রাফট। ডিমান্ড ড্রাফটকে বলা হয় ব্যাংকার চেক। এই দেখো ডিমান্ড ড্রাফট। অনেক সময় দেখবে বলে ডিডি করবে, ব্যাংকে কি বলে, অনেকে বলে দেখবে ডিডি করবো আমি একটা। ডিডি মানে কি? ডিমান্ড ড্রাফট, সেটাকে বলা হয় ব্যাংকার চেক। নেক্সট হচ্ছে ভারতের মুদ্রাস্ফীতি হার কত? জিনিসের দাম কতটা বাড়ছে প্রতি ইয়ার টু ইয়ার, সেটার যে রেট সেটাকে বলা হয় ইনফ্লেশন রেট। তো সেটা বর্তমানে কত রয়েছে? দেখো 5% মতন সামথিং রয়েছে। হ্যাঁ, এটা কিন্তু চেঞ্জ হয়। তো ওখানে কি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে হচ্ছে গ্রেটার দ্যান 0, মানে সিঙ্গেল ডিজিটে রয়েছে কিন্তু গ্রেটার দ্যান 0, ঠিক আছে? এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, নেক্সট একটা সোজা প্রশ্ন, তোমরা প্রত্যেকে পারবে। কি বলেছে? ভারত সরকারের গচ্ছিত বৈদেশিক মুদ্রা পাহারাদার কে? কে বৈদেশিক মুদ্রার পাহারাদার? ফরেন এক্সচেঞ্জ ম্যানেজার কে? RBI। সঠিক উত্তর হবে RBI। খুব ইজি প্রশ্ন। লাস্ট একটা প্রশ্ন, একটা হোমওয়ার্ক তোমাদের জন্য। কি বলেছে দেখো, প্রথম ভারতীয় যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। WBCS আসা প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা হোমওয়ার্ক প্রত্যেকে করে কিন্তু জানিও, ঠিক আছে? চলো ভালো থাকো। কমপ্লিট করলাম আমরা 25টা প্রশ্ন। আশা করছি তোমাদের অনেক হেল্প হলো এবং এটা দিয়ে ফার্দার অনেক হেল্প হবে। তার কারণ কি, আমরা কিন্তু শুধুমাত্র কোয়েশ্চেন আলোচনা করে চলে গেলাম না, এর সাথে অনেক পারিপার্শ্বিক অনেক কিছু আলোচনা করলাম। ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো এবং একটা চাকরি কিন্তু পেতেই হবে। তার জন্য জি জান লাগিয়ে দাও, যা সম্ভব যথা সম্ভব সব কিন্তু ট্রাই করো, ঠিক আছে? ভালো থাকো, টাটা, বাই বাই, জয় হিন্দ।